এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। বিকেলের শেষ ভাগ। আবির কেন্দ্রীয় গ্রন্থাগারে বসে বেশ মনোযোগ দিয়ে পড়ছে। মাথার ঠিক ওপরে ফ্যান চলছে ওর। তারপরও কপাল পেয়ে ঘাম গড়ালো বেচারার। যে কেউ দেখলে মনে করবে হয়তো খুবই গুরুতর বিষয় পড়ছে ও, অথচ কাছে শিরোনামে গেলে যা মিলবে ষষ্ঠ শ্রেণীর সাধারণ গণিত। অবশ্য শুধু যে আবিরের এই হাল তা নয়, রেজাল্টের দাপটে স্কুল কলেজ কাঁপিয়ে বেড়ানো ছেলেমেয়েগুলো সব খেয়ে না খেয়ে ওইসব প্রশ্ন উত্তর পর্বের জন্য মস্তিষ্কে ধার দিচ্ছে। আবির কলম থামালো। বেকারত্ব নামক বোঝাটা কাঁধ থেকে নামতেই চাইছে না যেন। দুপুরে দুমুঠো খেয়ে লাইব্রেরিতে চলে এসেছে ও। পড়তে পড়তে খাতার উপর কলমের অত্যাচারে হওয়া খসখস শব্দটাও প্রচণ্ড বিরক্তকর লাগছে ওর এখন। মাথাটা চারদিক ঘুরিয়ে চেয়ারের পেছনে এলিয়ে দিয়ে চোখ দুটো বন্ধ করে নিল আবির। ঘাড় কাঁধে ব্যথা হচ্ছে হালকা। হঠাৎই অনুভব হলো কেউ ওর ঘাড়ের পাশটায় হাত বোলাচ্ছে। চোখ মেলে আবির। ওর পেছনে সুন্দর একটা হাসি সমেত সারাফ দাঁড়ানো। আবিরের ঘাড় টিপে দিচ্ছিল সারাফ। গাঢ় খয়েরি রঙা ইন করা শার্ট পরনে ওর, গোটানো বড় হাতা, কালো বেলটা আর ধূসর প্যান্ট। একদমই ফর্মাল দেখাচ্ছে সারাফকে। আবির হেসে হাত ধরল ওর, টেনে পাশের চেয়ারে বসাতে বসাতে বলল, কখন এলে? সবে। বসতে বসতে বলল সারাফ। আবির নিজের ঘাড় ডলতে লাগলো। সারাফ হাতের খামটা টেবিলে রেখে আশপাশ দেখে নিল একবার। তারপর আবিরের পকেট থেকে লাইব্রেরির কার্ড নিয়ে বইগুলো লাইব্রেরিয়ানকে দেখিয়ে সেগুলো রেখে দিল ঠিকঠাক মতো। ফিরে এসে আবিরকে ইশারা করলো ওঠার জন্য, মানে খেতে যাবে ওকে নিয়ে। আবির বারণ করলো না। সারাফের কার্যকর্ম নিয়ে অবগত ও। দুজনে মিলে বেরিয়ে আসলো লাইব্রেরি থেকে। বাইরে বেরিয়ে আবির বলল, তোর তো আজ ক্যাম্পাসে আসার কথা ছিল না, এ সময় আসলে যে? মিটিং ছিল ভিসি স্যারের সাথে, ছোট বাবা ডেকেছিল। কি বিষয়ে? ওরা সাইকোলজির লেকচারার হিসেবে জয়েন করতে বলেছেন আমাকে। ফাইনালি জয়েনের জন্য ডাকলো তোকে। জোস, কংগ্রেটস ইয়ার। বিয়ে জব দুটোই একসাথে লেগে গেছে তোর। এত এক্সাইটেড হওয়ার কিছু নেই। আমি মূলত স্যারকে না করতে এসেছিলাম। মানে না করতে চেয়েছিল? মানে আমি এই মুহূর্তে লেকচারার হিসেবে জয়েন করতে চাইছি না। কেন? আমি ক্লাসে ক্লাসে লেকচার দেওয়ার জন্য সাইকোলজি পড়িনি আবির। হিউম্যান সাইকোলজি অ্যান্ড মাইন্ড এসবের প্রতি যে ঝোঁকটা ছিল, সাইকোলজিতে এসে সেটাকে একটা একাডেমিক নাম দিয়েছি শুধু। হ্যাঁ সেটাই জানি, কিন্তু তাই বলে তুই এত ভালো অপারেটা? এখন পড়াশোনা যখন করেছি, বেকার থাকতে হবে না আশা করি। জীবন চালানোর জন্য যেটুকু টাকা পয়সা দরকার তার ব্যবস্থা হয়ে যাবে এরকমভাবে। শো, কনসালটেশন সেন্টার, পুলিশ কেস স্টাডি, এগুলোতে আগ্রহের সাথে কাজ করব। আই ডোন্ট থিঙ্ক কোনো সমস্যা হবে। আর যেটা সবচেয়ে বড় ফ্যাক্ট, নিয়ম করে হাজিরা দেওয়ার মতো কোনো কাজে আমি জড়াতে চাইছি না আপাতত। কি করতে চাইছিস তুই সারাফ? খাবে চলো বলে সারা বড়সড় একটা হাসি দিল। আবিরের কাঁধ ধরে ওকে সাথে নিয়ে হাঁটা লাগালো। আবির কথা বাড়ালো না, অবশ্য চাহনিতে তাকিয়ে রইল বন্ধুর দিকে। কোনো একদিন সারাফ ওর কাছে বোধগম্য হবে এমনটা আশা রেখে পা বাড়ালো ওর কাছে। রাত 11টা। স্নিগ্ধতা বিছানার উপর হয়ে শুয়ে ল্যাপটপ ঘাটছে। অনুকে মেসেজ করেছিল মূলত। আজকে ক্যাম্পাসে যায়নি বলে ওর সাথে দেখা হয়নি। স্নিগ্ধতা মেসেজে জানতে পারল পরদিন হলে চলে যাচ্ছে অনু। কথা বলতে বলতেই সারাফের মেসেজ আসে একটা, রিসিভ দ্য কল। স্নিগ্ধতা বিছানা হাতড়ে ফোন খুঁজে বের করে দেখে সারাফের দুটো কল। জিভ কামড়ে ফোনের সাইলেন্ট মোড ঠিক করে। তৃতীয়বার রিং হলে ফোনটা রিসিভ করলো ও। ওপাশ থেকে সারাফ বলল, ব্যস্ত তুমি? না, ফোনটা সাইলেন্ট ছিল। ব্যাপার না। আচ্ছা, তোমাদের বাসায় এত মশা আগে কেন বলোনি? আমাদের বাসা মানে? আমি তোমাদের বাসায় ব্যাক সাইডের বাগানে। এতটুকু শুনেই তড়িৎ গতিতে বারান্দায় ছুট লাগায় স্নিগ্ধতা। ওর সন্দেহ ভুল নয়, সত্যিই সে পাশে সারাফ দাঁড়িয়ে হাত নাড়িয়ে হাই বোঝাচ্ছে সে।
স্নিগ্ধতা স্তব্ধ। সারা ফোন কেটে খালি গলায় বলল, তারপর বলো, তোমাকে কি গ্রিল কেটে বের করব, নাকি নিজে নিজে সদর দরজা দিয়ে বেরোবে? তুমি এইখানে কেন? খুব শখ ছিল পুলিশের বোনের সাথে লুকিয়ে চুরিয়ে তুমুল প্রেম করব। কে জানতো তোমার ভাই এত দ্রুত পটে যাবে। লোকটা রীতিমতো আমার সব শখ ভাঙচুর করে দিল। বি সিরিয়াস সারাফ, এত রাতে কেন এসেছো? আর এখানে ভাইয়াকে বললেই তো ভেতরে। কাম্পা জানে কেন আজ? মৌনতা তো অপরাধীরও লক্ষণ। এখন অপরাধ করেছ, যা বলছি তাই করতে হবে তোমাকে। এটাও তোমার শাস্তি। বেরো। তুমি তোমার লাভ বাইট পাওয়ার আগে মশার বাইটে অক্কা পেতে চাইছে না হবু বউ। রেহেম করো এবার, আসো। বিস্ফোরিত চাহনিতে তাকিয়ে রইল স্নিগ্ধতা। সারাফ ইশারায় আবারও বেরোতে বলল ওকে। হতাশ শ্বাস ত্যাগ করে মাথার উপর ওনাটা তুলে দিয়ে রুম থেকে বেরোলো স্নিগ্ধতা। উকি দিয়ে সাইফের রুমের দিকে তাকালো। সেখানে তখনও আলো জ্বলছে, মানে ঘুমায়নি সাইফ। আস্তে ধীরে পা ফেলে বাসা থেকে বেরিয়ে আসলো ও। চারপাশে দেয়াল তুলে দেয় বাসার পেছন দিকটার আলো খুব একটা অভাব নেই। স্নিগ্ধতার রুমের লাইটই বারান্দা দিয়ে বাইরে আসে। স্নিগ্ধতা এসে দেখে সারা পা থাপড়াচ্ছে, মশার কামড়। এগিয়ে সে ফিসফিসিয়ে বলল, এইভাবে চলে আসা আবশ্যক ছিল? মানে? ঠিক তখনই লোডশেডিং হয়ে যায়। চমকে উঠে সামনে হাত বাড়ায় স্নিগ্ধতা। ভীত হয়ে সারাপের বুকের দিকে শার্ট খামচে ধরেছে ও। সারাপ মোবাইলের টর্চ অন করলো। বুকের দিকে শার্ট মুষ্টে ধরে রাখা হাত জোড়া দেখে নিয়ে আলো স্নিগ্ধতার দিকে ফেরালো ও। স্নিগ্ধতার চোখে মুখে ভয়। আজকে ওর গলার রগগুলো দৃশ্যমান। অফ হোয়াইট থ্রি পিসের ছোট ছোট আয়নার মোবাইলের আলোর প্রতিফলন হচ্ছে। সারাপ ওর হাতের ওপর হাত রেখে বলল, আমি আছি স্নিগ্ধতা। স্নিগ্ধতা শ্বাস ফেলল। শুকনো ঢোক গিলে নমনীয় করলো হাত, স্বাভাবিক করলো নিজেকে। তবে সারাপ ওর হাত ছাড়ল না। মোবাইলের আলোতে স্নিগ্ধতাকে নিয়ে কয়েক পা এগোলো। সেখানে আগে থেকেই বনফায়ারের কাঠ জোগানো ছিল। লাইটার দিয়ে সেটা জ্বালিয়ে দিল সারাপ। তারপর হাত ছেড়ে দিল স্নিগ্ধতার। স্নিগ্ধতা গলা ছেড়ে বলল, এক্ষুনি ভাইয়া ডাক লাগাবে আমায়, তারপর রুমে না পেয়ে পুরো বাসা উথাল পাতাল করবে। ভালো লাগবে ব্যাপারটা? না না, উনি এখন ডাকবেন না তোমাকে। কেস নিয়ে ব্যস্ত আছেন। রুমে টর্চ লাইট চলছে। কল করে কুশল বিনিময়ের শেষে জিজ্ঞেস করছিলাম ঘুমাবেন কখন। বললো দেরি হবে। তুমি নিশ্চিন্তে প্রেম করো। তোমার রুমে উনি 3টার আগে যাচ্ছেন না। স্নিগ্ধতা জবাব খুঁজে পেল না আর। সারাপ পকেটে দু হাত গুজে আরামে দাঁড়ালো। স্নিগ্ধতা অস্বস্তি নিয়ে দাঁড়ানো। সারাপ ঘাড় কাত করে বলল, মুহূর্তগুলো থেমে গেলে বেশ ভালো হতো বলো। তুমি এমন লজ্জায় দৃষ্টি সরিয়ে রাখো, আর আমি নির্লজ্জের মতো তোমাদের স্থির দৃষ্টি রাখি। ইউ আর অ্যালাউড সারাফ। সারাপ অন্যদিক তাকিয়ে আবারও নিঃশব্দে হেসে দিল। তারপর একজোড়া ব্লুটুথ হেডফোনের একটা নিজের কানে, আরেকটা স্নিগ্ধতার কানে গুঁজে দিল। আলতো করে স্নিগ্ধতার এক হাত ধরে আরেক হাত কোমরে জড়িয়ে ধরল ওর। কাছে টেনে নিতে স্নিগ্ধতার বড় বড় প্রশ্বাসের আওয়াজ শুনতে পেল যেন। দুজনের কানের হেডফোনে তখন ইয়ে রাতে ইয়ে মৌসম গানটা মৃদু ছন্দে হেলে দুলে গানের তাল মেলালো দুজনে। শিহরণ পেরিয়ে স্নিগ্ধতার ঠোঁটে লাজুক হাসি জায়গা নিল। গান শেষ হবার পরেও চোখ বন্ধ করে কপালে কপাল ঠেকিয়েছিল ওরা দুজনে, যেন সব অনুভবেরা মিশে একাকার। সারাফের হাত ধরে বিপ শব্দ দিল একবার। দুজনেই চোখ পেলে তাকায়। বাস্তবতা মনে করিয়ে দেয়। মাঝরাতে বনফায়ারের নিভু প্রায় আগুনের পাশে দাঁড়ানো ওরা দুই মানবী। তখন সব লাজলজ্জা প্রেম টর্চে। সারাফ আলতো করে দুগাল ধরে স্নিগ্ধতার পুরো শরীর ঝাঁকি দিয়ে উঠল স্নিগ্ধতার। হৃৎপিণ্ডটা এতক্ষণ দ্রুত গতির থাকলেও এবার হঠাৎ লাফিয়ে বের হয়ে আসতে চায় যেন। সারাফ ওর কপালে ঠোঁট ছোঁয়ায়, স্বভক্তিক স্বরে বলে ওঠে, হ্যাপি বার্থডে স্নিগ্ধতা, অ্যান্ড আই লাভ ইউ। স্নিগ্ধতার চোখ নিমিষেই ছলছল করে উঠল। সারাফের মনে হলো ওর উজ্জ্বল তারার চোখগুলো হয়তো অনেক কিছু বলতে চাইছে, তারপরেও এক বর্ণ না বলে। স্নিগ্ধতা কেবল নীরবে মুখ গুজল ও সারাফের বুকে। হয়তো সেই মুহূর্তটাকে বলা হয় চুপ মুহূর্ত। চুপ। কাল থেকে তারেককে পাওয়া যাচ্ছে না স্যার। ফোনের ওপাশ থেকে কথাটা শুনে উচ্চস্বরে হোয়াট বলে টেবিল থেকে উঠে দাঁড়ায় সাইফ। ল্যাপটপ ছেড়ে চমকে উঠে ওর দিকে তাকালো অগ্নিলা। সাইফ শক্ত কণ্ঠে ফোনে বলল,
হোয়াট ডু ইউ মিন বাই তারেককে খুঁজে পাওয়া যাচ্ছে না? 24/7 ওর ওপর নজর রাখতে বলেছিলাম তোমাকে। স্যার, আমি নজরে রেখেছিলাম তাকে। ইভেন্ট লাস্ট টাইম যখন সে বাসা থেকে বের হয়, আমিও ছিলাম তার পিছু পিছু, কিন্তু আচমকা গাড়িটা হারিয়ে ফেলি তার। আর ওর বাসা থেকে কোনো মিসিং কমপ্লেন করেনি? না স্যার, আমি জিজ্ঞাসা করেছিলাম তার মিসেসকে, জব ট্রিপের জন্য বাইরে যাচ্ছে এমন বলে তাকে নাকি টেক্সট করছে তারেক। ওকে লাস্ট কোথায় দেখা গিয়েছে খোঁজ লাগাও, লোকেশন সেন্ড করো আমাকে। কল কেটে চেয়ারে বসে গেল সাইফ। কপাল চেপে ধরে চোখ বন্ধ করে রইল। একটু পরে পাশে কারো উপস্থিতি অনুভব করল ও। ওভাবে বসে থেকেই বলল, কেসটার জন্য আমি কি তোমাদেরও স্ট্রেস দিতে শুরু করেছি নীলা? না সাইফ, নিজেকে দোষ দিও না প্লিজ। তুমি তোমার দায়িত্ব পালনে কোনো দিনও কমতি রাখোনি। সাইফ চোখ তুলে সামনের টেবিলে তাকালো। টেবিল ক্লকে রাত 3:30 বাজছে। পাশের ডেস্ক ক্যালেন্ডারটা মুহূর্তেই ব্যক্তিগত জীবনের অনেক কিছু মনে করিয়ে দিল ওকে। আজকে স্নিগ্ধতার জন্মদিন, 2 দিন পর গায়ে হলুদ, আর তারপর পরই বিয়ে। যদিও ষষ্ঠ ইন্দ্রিয়কে কোনোদিন গুরুত্ব দেয়নি ও, তবে আজ প্রথমবার ওর ভয় হচ্ছে। হতে চলা কোনো ভয়ানক কিছুর আভাস নিয়ে ভয় হচ্ছে ওর। ব্রেকফাস্ট সেরে শাওন ল্যাপটপ নিয়ে ব্যালকনিতে বসেছে। হাতে থাকা জ্বলন্ত সিগারেটে আরেকবার টান মেরে আবারও হিসাব মেলাতে ব্যস্ত হয়ে পড়ল ও। শেষবার বিয়ের আগে যখন দেশে এসেছিল, নিজে গিয়ে সীমান্তের ড্রাগের চালান কারবার ঠিকঠাক করে এসেছিল। প্রি ম্যারেজ ব্যাচেলার ট্যুরের নাম করে কক্সবাজার যেতে হয়েছিল ওকে, তবে আপাতত সেদিকটা অন্যজনের হাতে। নরওয়েতে থাকতে এতটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখার সুযোগ হয়নি শাওনের, তাই দেশে ফিরেই মিটিংয়ে বাদবাকি 3 জনের কাছ থেকে পুরোটার হিসাব চেয়ে বসেছে ও। ওদের 3 জনের দেওয়া 3টে পেন ড্রাইভে সব হিসেবে তোলা আছে। দেখতে দেখতেই হুট করে আরও মনোযোগী হয়ে ওঠে শাওন। ল্যাপটপের স্ক্রিনে থাকা একটা নাম ওর ভ্রু জোড়ায় ভাঁজ এনে দেয়। সিগারেটে আরও কয়েকটা টান দিয়ে ওটা শেষ করে ক্যাস্ট্রেতে ফেলে দিল ও। নামটা নিয়ে আরেকটু জানাশোনা করতে যেতেই শাওনের কানে আসে দরজা খোলার আওয়াজ, সাথে গয়নার রিনঝিম। ল্যাপটপ বন্ধ করে ফেলে ও, কাঁধ হাত দিয়ে চেপে ধরে। আয়েশি কণ্ঠে বলে, কি বউ, শেষ হলো তোমার আড্ডা দেওয়া? এখন কি আমাকে একটু সময় দেওয়া যাবে? না, এখন আর সময় দেব না আপনাকে বর্মশাই। আমাকে একাকী ফেলে যে এতদিন বিদেশে ছিলেন, তার শাস্তি দিতে হবে তো নাকি? তাও ঠিক। তোমার দেবর কই মেহু? ডাইনিংয়ে দেখলাম না তাকে। কাল রাতে মহাদয় তার প্রেমিকার ওরূপ হবু বইয়ের বার্থডে উইশ করতে গিয়েছিল। সারা রাত প্রেম করে সে এখন ঘুমোচ্ছে। মনে হচ্ছে না সারাপ একটু বেশি বউ পাগল হতে চলেছে? বউটা এমন ওর পাগল করার মতো স্নিগ্ধতা। নামটাও ওর পারফেক্ট বর্ণনা, কি বলো? শাওন নীরবে ঘাড় বাঁকালো। মেহেরুন ড্রেসিং টেবিল ছেড়ে কাবার্ড গোছাতে ব্যস্ত। স্নিগ্ধতার সাথে ওর ভাইয়ের বর্ণনাটাও মাথায় ঘুরছে শাওনের। তখনই ওর ফোনের মেসেজ টোন, চঞ্চলের মেসেজ। শারাফের মা ডাক লাগালো, মেহরুন বেরিয়ে গেল। শাওন উঠে দাঁড়িয়ে কল করলো চঞ্চলকে। কল রিসিভ করে বড়সড় সালাম দিল চঞ্চল। বলল, কেমন আছেন ভাই? ভালো। ওইদিকে সব? জি ভাই, একদম ঠিকঠাক। ড্রাগগুলো ঠিকমতো বর্ডার ক্রস করেছে। এখন শুধু আমাকে রিসিভ করা লাগবে। গুড। আপনি আসবেন আর সব ঠিক থাকবে না, তা কি করে হয় ভাই? আপনি ভাই জিনিয়াস, কি করে যে সব দিক সামলান না ভাই। ছাত্রী হলে গিয়েছিলি? না না ভাই, তবে সোজাভাবে বল। মাল পাওয়ার কথা শুনে হাতে পেয়ে সে একটু বায়না করছে ভাই। তাই বলছিলাম কি, নতুন মেয়েরা এসেছে। গতকালই এসেছে। ঠিক আছে, কাল থেকে যাস। ছেলেদের বলিস আর কোনো সমস্যা হবে না। শাওনের কথা শুনে লোলুপ চোখ জোড়া চকচকে করে উঠল চঞ্চলের। আবার অনেকগুলো দিন পর সেই আগের মতো নতুন নতুন সঙ্গ পাওয়ার বাসনা মস্তিষ্কে বহমান হয়। কতদিন পর আবারও ছাত্রী হলে যাবে ওরা। নারী সঙ্গ উপভোগ করবে, ক্ষমতা জাহির করবে। খুশি মনে কোল কাটতে গিয়েও থামল চঞ্চল। বলল, ও ভাই, তাইন ভাইয়ের নম্বর অফ কেন? কিছু জানেন আপনি? আমাকে টেক্সট করেছিল,
ওর বউ নাকি ওকে কোনো বিষয়ে সন্দেহ করেছে, কয়েকদিন যোগাযোগ বন্ধ রাখতে বলেছে। ভাবিস না এত। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ফোন কাটে চঞ্চল, কিন্তু শাওনের মাথায় একসাথে কয়েকটা বিষয় নাড়া দেয়। আপাতত সপ্তাহ মিটে গেলেও তারেকের ইউআরএল হ্যাক, অ্যারেস্ট হওয়া আর এখন এমন মেসেজের করে গায়েব হওয়া, এই বিষয়গুলোর কোনোটাতেই নজরআন্দাজ করতে পারছে না ও। চঞ্চলকে তো বলে দিল নিজেদের কাজ চালিয়ে দিতে, তারপরেও ভেতরে ভেতরে একটা ছোট্টখাটো খটকা লাগছে ওর। এতদিনের ব্যবসা প্রথমবারের মতো আটকে দিতে হয়েছিল। হিসাব করতে গেলে কারণ হিসেবে একজনের নামই আসে, আর তার জন্য সব দিক বিগড়ানোর পথে যাবে তা কখনো মানতে পারবে না ও। কিন্তু একবার যখন ব্যবসার বাধাগ্রস্ত হয়েছে, আগের মতো কি সাবলীল হবে? আর সেটা কোনোভাবে সবটা বিপরীতে চলে যাচ্ছে না তো? শাওনের কপাল বেয়ে ঘাম গড়ায়। সাইব বড় সড়কটায় গাড়ি থামালো। ভেতরে গলিতে গাড়ি ঢুকবে না। মাথার টুপিটা ঠিক মতো করে ও হনহনিয়ে এগুলো বস্তির রাস্তায়, সাথে আরও দুটো কনস্টেবল। আবছা আলোর গলিতে কিছুটা এগোতেই আসতেই বিদঘুটে গন্ধে নাক চেপে ধরল ওরা দুজন, কিন্তু সাইব টরল না। একই গতিতে এগিয়ে ময়লার স্তূপটার কাছে ভিড়ল ও। বস্তির মানুষজন জায়গাটা ঘিরে দাঁড়িয়ে আছে, গন্ধে সবারই নাক মুখ ঢাকা। আরেকজন কনস্টেবল আগে থেকেই ছিল সেখানে। সাইফকে দেখে রুমাল নাকে রেখে ছুটে আসলো সে। সাইফ হাত মুঠো করে স্তূপের সামনে দাঁড়ালো। বস্তার খোলা মুখ দিয়ে একটা হাত বেরিয়ে আছে, উল্টো পিঠে নখ উপড়ানো। সেটা দেখেই সাইফের চোয়াল আরও শক্ত হয়ে আসলো। হোক না হোক এটা সেই সিরিয়াল কিলারেরই সপ্তম খুন, আর হাতটা অন্য কারো নয়, নিখোঁজ হওয়া তারেকের। ফরেন্সিকের লোকেরা গিয়ে বস্তাটা বেরিয়ে তুলল। সাইফের দৃষ্টি বস্তার দিকেই, ওটার মুখ খোলাই ছিল। দুজন মিলে ভেতর থেকে হাত ধরে টান লাগালো। কোনোই থেকে শুধু হাতটাই বেরিয়ে আসলো। আশেপাশের লোক কলরব করে উঠল সেটা দেখে। সাইফ ফরেন্সিকের দুজনকে ইশারা করলো বস্তাটা অ্যাম্বুলেন্সে তুলতে। ওরা করলোও তাই। সাইফ আবারও কনস্টেবলকে বলল, বস্তাটা সবার আগে কে দেখেছে? স্যার, গন্ধটা নাকি 2 দিন আগে থেকেই ছিল। এমনিতেও এটা ময়লার স্তূপ, আর পাশে টেনারি আছে বলে কেউ সেভাবে গুরুত্ব দেয়নি। বস্তাটাও ছিল মুখ বাঁধা, কিন্তু গন্ধ বাড়লে ব্যাপারটা ঘোলাটে লাগে সবারই। কয়েকটা টিনেজার ছেলে বিকেলবেলা খেলতে এসে হাতটা খেয়াল করে। বস্তার মুখের ছিন্ন ভিন্ন অবস্থা, কুকুর বেড়ালেই কেটেছে মনে হয়। আশপাশ দেখে খোঁজ নিয়ে পুলিশ স্টেশন ফিরল সাইফ, কিন্তু কেবিনে ঢুকতেই গতি কমে গেল ওর। ভেতরে চেয়ারে ইন্সপেক্টর আফজাল বসে। সাইফ নিজেকে সামলে আগালো, স্যালুট করে দাঁড়ালো সোজা হয়ে। ইন্সপেক্টর আফজাল উঠে দাঁড়ালেন, স্পষ্টভাবে বললেন, Are you waiting for this, Saif? Answer me, Saif. You are answerable to me. You will have to answer. এটারই অপেক্ষা করছিলে তুমি? আই এম সরি স্যার, বাট দিস ইজ কিল। আমার কোনো ব্যাখ্যা চাই না সাইফ। আই ওয়ান্ট আনসার। জবাব চাই না আমার। একটা মার্ডার কেসকে হাতিয়ে তুমি সিরিয়াল কিলিং কেস প্রমাণ করেছ। 3 বছর আগে খুনের মামলা রিওপেন করিয়েছ। তারপরও এতগুলো দিন যাবৎ সবগুলো কেসই স্টাডি করে কি পেলে? তাদের মাঝে মিল আর কানেকশন ছাড়া আর কিছুই করতে পেরেছো? এই খুনের বিষয়ে কোনো তথ্য জানতে পেরেছো? তুমি কেস হাতে নেওয়ার পরেও একটা স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র খুন হলো, একটা ডাক্তার, আর এখন বোধহয় একজন বিশিষ্ট ইঞ্জিনিয়ার। যদি এমনভাবে খুনগুলো চলতেই থাকে, দেন হোয়াট আর ইউ ডুইং সাইফ? কে করছোটা কি তুমি? হোয়াট ইজ দ্য প্রোগ্রেস? তুমি কি জানো না আমাকেও ওপর মহল জবাবদিহি করতে হয়? জানো না? ভদ্রলোক অস্থির চিত্তে অনর্গল বলে নিজের কপাল চেপে ধরলেন। টু শব্দটাও করল না সাইফ। সত্যি কোনো জবাব নেই ওর কাছে। খুন হওয়া মানুষজনের জীবনই খুনের উপায়, আর খুনের ডিএনএ ছাড়া কিছুই হাতে লাগেনি ওর, আর এগুলো ওর কোনো কাজেও আসেনি। ইন্সপেক্টর আফজাল একটু শান্ত হয়ে বললেন, আমি সিদ্ধান্ত নিয়েছি কেসটা তোমার কাছ থেকে নিয়ে অন্যজন কাউকে হ্যান্ডেল করব। কি বলছেন আপনি স্যার? ভদ্রলোক সামনে বিয়ের কার্ড তুলে ধরলেন। সাহেব দেখলো ওটা সারাফ স্নিগ্ধতার বিয়ের কার্ড।
প্রফেসর নাহিদ নিশ্চয়ই দাওয়াত করেছেন ওনাকে। ইন্সপেক্টর আফজাল বললেন, তুমি নিজের বোনের বিয়েতে মন দাও সাইফ। আর কেস তো আর আজীবন অসলভ রাখা সম্ভব নয়। আমি অন্য কাউকে বেছে নেব কেস সলভ করার জন্য। কেস ডিটেলস A to Z একসাথে করে 2 দিনের মধ্যে জমা দেবে আমাকে। গুড এট। 2 দিনের মধ্যে আপনার টেবিলে খুনির পরিচয় থাকবে স্যার। আপনার বলার সময় এই কেস না, আমি খুনির পরিচয় আপনাকে হ্যান্ড ওভার করবো স্যার। আই প্রমিস ইউ দ্যাট। গুড ডে। এক পলক সাইফকে দেখে নিয়ে বেরিয়ে গেলেন অফিসার আফজাল। সাইফ বুঝলো ওর পুরো শরীর রাগে কাঁপছে, চোখ ভরে উঠেছে। পুলিশ স্টেশনে এক মুহূর্ত না দাঁড়িয়ে ফরেন্সিকে চলে আসলো ও। আর এসে যা দেখলো তাতে আরেক দফায় মাথা ঘুরে উঠল ওর। ফরেন্সিক ট্রিপ নিশ্চিত করেছে বডিটা তারিকেরই, কিন্তু বডিতে বডি বলার উপায় নেই। হাতে পায়ের মোট 6টি টুকরো করা হয়েছে। মাথা আলাদা করা ফরেন্সিকের একজন তারিকের ওপর হওয়া সমস্ত অত্যাচারগুলো খুঁটিয়ে খুঁটিয়ে বলল সাইফকে। এটাও জানালো তারিকের খুনির ফিঙ্গারপ্রিন্ট আগের সিরিয়াল কিলারের সাথে ম্যাচ হয়েছে। সাইফ চোখ খিচে বন্ধ করে নিল। 4 বছরের চাকরি জীবনে এত ভয়ঙ্কর মৃত্যু দেখেনি ও। আগের খুনগুলোর সাথে তারিককে অত্যাচারে বেশ পার্থক্য রাখা হয়েছে। তৎক্ষণাৎ চোখ খুলে ফেলল সাইফ। এই পার্থক্যের মাঝে একটা প্রশ্ন আছে, তারিকের সাথে আলাদা করে এমন শত্রুতা করা। তার জবাব এক জায়গাতেই ঠেকল, তারিকের URL হ্যাকারের। আর তার সন্ধানকে একজনই দিতে পারে, আরাফাত।